নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকন টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে করে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায়। তো চলুন এই ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওর প্রথমে এফআইআই এবং ডিআইআই এদের ডেটা দেখে নেব। তো এফআইআই এরা যে বিক্রি করছে এটা তো আর আলাদাভাবে বলতে হবে না, শুধু যে সংখ্যাটা সেটা দেখে নেওয়ার দরকার। তো আজকের দিনেই 2020 কোটি টাকা শেয়ার এই এফআইআই বিক্রি করেছে। তো সেখানে ডিআইআই এরা কিনেছে 3796 কোটি টাকা শেয়ার। তো এই ডিআইআই এফআইআই দের বিক্রির তুলনায় বেশি পরিমাণেই শেয়ার কিন্তু নিয়মিত কিনছে। এরপরে যদি আমেরিকান মার্কেটের কথা বলি, তো ডাউ জোন্স এটা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে 1.06% ওপরে রয়েছে। এবং অন্যদিকে যদি কথা বলি, এই ওরাকল কর্প এই শেয়ারটার প্রায় 14% পড়ে যাওয়ার কারণে এই যে নাসডাক কম্পোজিট এখানে কিন্তু ভালোই একটা পতন দেখা যাচ্ছে। এই মুহূর্তে 0.85% ডাউন হয়েছে। এবং এই যে ওরাকল কর্প এই কোম্পানিটা দেখতে পাচ্ছেন একটা আইটি সেক্টরে কাজ করা কোম্পানি। তো এই স্টকটা এত পড়ে যাওয়ার কারণে কিন্তু আইটি যে ইন্ডেক্স রয়েছে নাসডাক সেখানে পতন দেখা যাচ্ছে। এবং সেই কারণে এই ট্রেডাররা বলুন, ইনভেস্টররা বলুন, তারা কিন্তু এই নর্মাল যে ইন্ডাস্ট্রিয়াল কোম্পানিগুলো রয়েছে যেমন ডাউ জোন্সের যে স্টকগুলো রয়েছে সেইগুলোর দিকে ঝুঁকেছে। তো সেই কারণেই ডাউ জোন্স এখানে উত্থান দেখা যাচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে এই ওরাকল কর্প এটা পড়ে যাওয়ার কারণে এই যে নাসডাক কম্পোজিট এখানে কিন্তু পতন দেখা যাচ্ছে। এরপরে এডিআর গুলো কিরকম পারফর্ম করছে, তো আইটির যে এডিআর গুলো রয়েছে এগুলো নেগেটিভেই রয়েছে। তো ইনফোসিসের এডিআর এটা 1.11% ডাউন। তারপরে এই উইপ্রোর এডিআর এটা পড়ে গেছে 1.04%। আইসিআইসিআই ব্যাংকের এডিআর এটা 0.18% ডাউন হয়েছে। তারপরে এইচডিএফসি ব্যাংকের এডিআর এটা 1.37% ওপরে ট্রেড করছে। তারপরে ডক্টর রেড্ডি ল্যাব এটা প্রায় 1.5% ওপরে রয়েছে। এবং এই যাত্রা অনলাইন এটাই 0.18% ডাউনফল এই মুহূর্তে দেখা যাচ্ছে। এরপরে গিভ নিফটি, তো এটা কিরকম পারফর্ম করছে, তো গিভ নিফটি এটা দেখতে পাচ্ছেন পজিটিভই রয়েছে। এই 100 পয়েন্ট বেড়ে 26,130-এর উপরেই কিন্তু রয়েছে। তো এরকম পরিস্থিতি যদি বজায় থাকে তাহলে আগামীকাল ইন্ডিয়ান যে মার্কেট সেটা কিন্তু সবুজে বন্ধ হওয়ার সম্ভাবনাই দেখা যাচ্ছে। আর বর্তমানে তো পোর্টফোলিও ওয়াইজ ভালোই পতন দেখা যাচ্ছে, তবে সেই নিয়ে লং টার্মে কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। দেখুন, লং টার্মে যে মার্কেট না সেটা কিন্তু ওপর দিকেই উঠবে। তো সেই মার্কেটে ইনভেস্টমেন্ট রিলেটেড কিছু তথ্য আজকে ডেটা সামনে এসেছে। তো কিসের ডেটা? এই যে মিউচুয়াল ফান্ডের ডেটা সেটা সামনে চলে এসেছে। তো দেখতে পাচ্ছেন মিউচুয়াল ফান্ডে এই যে ইনফ্লো এটা কত এসেছে, এই 29,445 কোটি। মানে এই যে সিপের ডেটা, এই সিপের মাধ্যমে এই মিউচুয়াল ফান্ডে কত ইনভেস্টমেন্ট এসেছে। তো দেখতে পাচ্ছেন 29,445 কোটি টাকার ইনভেস্টমেন্ট এই নভেম্বর মাসে এসেছে। তো এই অক্টোবর মাসের তুলনায় মাত্র কিন্তু 70 থেকে 80 কোটির কাছাকাছি কমেছে। তো মোটামুটি এই যে ইনফ্লো সেটাও স্টেবল রয়েছে। আর এই শেয়ার মার্কেটে ইনফ্লো কেমন, তো দেখতে পাচ্ছেন এমপির ডেটা অনুযায়ী এই সিপের মাধ্যমে ইকুইটি মিউচুয়াল ফান্ডে যে ইনফ্লো সেটা বেড়ে গেছে 21%। মানে বুঝতে পারছেন, যে সমস্ত ইনভেস্টররা এই সিপের মাধ্যমে এই স্টকে টাকা লাগায়, মিউচুয়াল ফান্ড করে, তারা কিন্তু নিয়মিত তাদের যে ইনভেস্টমেন্ট সেগুলো বাড়িয়ে যাচ্ছে। কারণ দেখুন, বড় বড় যে ইনভেস্টররা তারা কিন্তু জানেই যে মার্কেট লং টার্মে ওপরে উঠবেই। তো দেখতে পাচ্ছেন এই ইনফ্লো কত বেড়েছে, 21% বেড়ে গেছে, বেড়ে হয়েছে 29,911 কোটি টাকা। তো যদি অক্টোবর মাসে দেখেন এটা ছিল 24,690 কোটি। তো সেখান থেকে বুঝতে পারছেন প্রায় কিন্তু 5,200 কোটির ওপরে এই ইনফ্লো বেড়েছে। তবে যদি ইয়ারলি বেসিসে বলি, ইয়ারলি বেসিসে এই ইনফ্লো কমেছে। তো ইয়ারলি বেসিসে এই ইনফ্লো কত কমেছে, 17%। তো এর আগের বছর নভেম্বর মাসে এই যে ইনফ্লো এটা ছিল 35,943 কোটি টাকা। তো দেখতে পাচ্ছেন 11খানা সাব ক্যাটাগরির মধ্যে মাত্র 2খানা ক্যাটাগরি বাদ দিয়ে এই ডিভিডেন্ড ইল্ড এবং ইএলএসএস ফান্ড এইগুলো ছাড়া সবেতেই কিন্তু ইনফ্লো দেখা গেছে, বাকিগুলোতে আউটফ্লো এসেছে। আর সব থেকে বেশি ইনফ্লো কিসে এসেছে, এই ফ্লেক্সি ক্যাপ। তো ফ্লেক্সি ক্যাপে কি হয়, তো এই ক্যাপগুলো যারা ম্যানেজ করে তারা কিন্তু যেখানে সুযোগ পায়, মানে যেখানে দেখে বৃদ্ধির সম্ভাবনা রয়েছে সেখানেই টাকা লাগায়। তো সেই কারণে এই যে ফ্লেক্সি ক্যাপ এইখানে কিন্তু এই যে ইনফ্লো সেটা সব থেকে বেশি থাকে। তো যদি মোটামুটি দেখেন এই যে মাল্টি ক্যাপ এখানে 2,462 কোটির ইনফ্লো, তারপরে লার্জ ক্যাপ এইখানে 1,639 কোটি, লার্জ এবং মিড ক্যাপ ফান্ড এখানে 4,503 কোটির ইনফ্লো, মিড ক্যাপ স্মল ক্যাপ এইগুলো তো সব 4,400 কোটির উপরে ইনফ্লো এসেছে। এই যে ডিভিডেন্ড ইল্ড ফান্ড এখানে 277 কোটির আউটফ্লো, এবং সব থেকে বেশি কোথায় হলো এই ফ্লেক্সি ক্যাপ ফান্ড এইখানে 8,135 কোটির ইনফ্লো এসেছে। তো এই সব ডেটাগুলো যদি প্লাস মাইনাস করে দেখেন তাহলে সেই যে ডেটা সেটা আসছে এই 29,911 কোটি। তো এই সমস্ত ফান্ডের মাধ্যমে স্টকে কিন্তু টাকা ঢুকেছে। এবং এই যে ডেপ্ট ফান্ড এখানে দেখতে পাচ্ছেন আউটফ্লো দেখা গেছে 25,693 কোটির নেট আউটফ্লো কিন্তু এখানে দেখা গেছে, কারণ মার্কেটে এই যে লিকুইডিটি এটাও কিন্তু কমেছে। আর যদি গোল্ডের কথা বলি, তো গোল্ডের যে ইটিএফ এর ইনফ্লো সেটা প্রায় হাফ হয়ে গেছে। তো এই যে গোল্ডের প্রাইস এখানে পতন দেখা গিয়েছিল এবং একই জায়গার মধ্যে কনসোলিডেটও করছে। তো এই নভেম্বর মাসে গোল্ড ইটিএফ এ কত ইনফ্লো এসেছে, 3,742 কোটি টাকার ইনফ্লো এসেছে।
যেটা এর আগের মাসে ছিল 7,743 কোটি টাকা। তো প্রায় হাফ কিন্তু হয়ে গেছে। আর এরপরে যদি কথা বলি ট্যারিফ নিয়ে, তো বর্তমানে তো দেখতেই পেয়েছিলেন এই আমেরিকার সঙ্গে ইন্ডিয়ার যে ট্রেড ডিল সেই নিয়ে নেগোসিয়েশন চলছে। তো এই পীযূষ গোয়েল জি তিনি এই ট্রেড ডিল সংক্রান্ত কিছু স্টেটমেন্ট সামনে রেখেছেন। তো এই পীযূষ গোয়েল জি তিনি কি বলছেন, তো তিনি এটাই বলছেন, বাট আই হ্যাভ সেড অন রেকর্ড দ্যাট এ ডিল ইজ অনলি ডান হোয়েন বোথ সাইড স্ট্যান্ড টু বেনিফিট। মানে যখন দুটো দিকেরই উপকার হবে, মানে দুটো দেশের উপকার হবে, এরকম যদি ট্রেড ডিল হয় তবেই কিন্তু সেখানে ভারত হ্যাঁ বলবে। এবং এটাও বলা হচ্ছে এই ট্রেড ডিল কমপ্লিট করতে গেলে কোনো যে ডেডলাইন সেটা মেনে কাজ করলে হবে না, যে এই সময়ের মধ্যে ট্রেড ডিল কমপ্লিট করতে হবে। যতদিন না দুটো পক্ষই সমান সুযোগ পাচ্ছে ততদিন কিন্তু এই যে ট্রেড ডিল সেটা হবে না। তো পীযূষ গোয়েল জি তিনি এই কথা বলেছেন এবং তিনি এটাও বলছেন বর্তমানে ইন্ডিয়া যে অফার এই আমেরিকাকে দিয়েছে, তো সেই অফারে যদি আমেরিকা খুশি হয় তো ট্রাম্প যে অ্যাডমিন রয়েছে তাদের অবশ্যই উচিত এই যে ট্রেড ডিল সেটাকে সাইন করে নেওয়া। আর এই ইন্ডিয়া এবং ইউএস এর মধ্যে ট্রেড ডিল কমপ্লিট না হলেও একটা অন্য দেশ দেখতে পাচ্ছেন এই যে মেক্সিকো, তারা কিন্তু ইন্ডিয়ার উপর 50% ট্যারিফ বসিয়ে দিয়েছে। আর শুধুমাত্র ইন্ডিয়ার উপরেই নয়, অন্যান্য কিছু দেশের উপরেও ট্যারিফ বসিয়েছে। দেখতে পাচ্ছেন এই ইন্ডিয়ার সঙ্গে সঙ্গে কারা রয়েছে, এই সাউথ কোরিয়া, চায়না, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া, এই দেশগুলোর উপর ট্যারিফ বসানোর কথা কিন্তু বলা হচ্ছে। তো কি কারণের জন্য এই ট্যারিফ বসাচ্ছে, তো এটাই বলছে এই যে ন্যাশনাল ইন্ডাস্ট্রি সেটাকে প্রোটেক্ট করার জন্য, মানে দেশের যে ইন্ডাস্ট্রি রয়েছে সেগুলোর চাহিদা যাতে বাড়ে, সেই সমস্ত জিনিসপত্রের দাম যাতে বিদেশি জিনিসের কাছাকাছি চলে আসে বা বিদেশি জিনিসের থেকে কম থাকে, সেই কারণের জন্যই কিন্তু বিদেশি জিনিসগুলোর উপর ট্যারিফ বসিয়ে তাদের যে দাম সেগুলো বাড়িয়ে দেওয়ার চেষ্টা চলছে। আর এই যে ট্যারিফ এটা কবে থেকে লাগু হবে দেখতে পাচ্ছেন, এই জানুয়ারির 1, 2026 থেকে কিন্তু এই যে ট্যারিফ সেটা লাগু হয়ে যাবে। তো এর ফলে কোন কোন সেক্টর ঝুঁকির মুখে পড়বে দেখতে পাচ্ছেন, এই যে অটো পার্টস রয়েছে, তার সঙ্গে সঙ্গে লাইট কার্স মানে হালকা যে গাড়ি রয়েছে, তার সঙ্গে সঙ্গে ক্লোদিং, প্লাস্টিক, তারপরে স্টিল রয়েছে, তারপরে এই হাউস হোল্ড অ্যাপ্লায়েন্সেস রয়েছে, তারপরে খেলনা রয়েছে, টেক্সটাইল, ফার্নিচার, এই ফুটওয়্যার রয়েছে, তারপরে এই যে লেদার গুডস, পেপার, কার্ডবোর্ড, মোটরসাইকেল, অ্যালুমিনিয়াম, তারপরে টেলার রয়েছে, গ্লাস, তারপরে সোপ, পারফিউম রয়েছে, কসমেটিক্স। তো এই জিনিসগুলোর উপরে এই যে ট্যারিফ সেটা কিন্তু বাড়ানো হবে। তো যেই সমস্ত দেশগুলোর সঙ্গে এই মেক্সিকোর এখনো ট্রেড ডিল কমপ্লিট হয়নি তাদের উপরেই এই যে ট্যারিফ সেটা কিন্তু লাগানো হবে। তো অনেক অ্যানালিস্ট এটাই মনে করছে যে আমেরিকার সঙ্গে যেই দেশগুলোর এই ট্রেড ডিল কমপ্লিট হয়নি, মেক্সিকো কিন্তু সেই সমস্ত দেশগুলোর উপরেই এই যে ট্যারিফ সেটা বসাবার কথা বলছে। আর এর ফলে কোন ইন্ডাস্ট্রি সব থেকে বেশি ক্ষতির মুখে পড়বে, তো যদি কথা বলি সব থেকে বেশি ক্ষতির মুখে পড়বে এই অটো ইন্ডাস্ট্রি। তো ভারত থেকে একটা বিরাট পরিমাণে অটো পার্টস, তারপরে অটো কম্পোনেন্টস, এগুলো কিন্তু এই মেক্সিকোতে যায়। তার সঙ্গে সঙ্গে লাইট যে কার রয়েছে এইগুলো মেক্সিকোতে যায়। তো এর ফলে কিন্তু অটো ইন্ডাস্ট্রির উপরে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। আর কতখানি নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে, তো দেখতে পাচ্ছেন একটা ডেটা অনুযায়ী এই সেপ্টেম্বর 2025-এর ডেটা, আমরা এই মেক্সিকোতে এক্সপোর্ট করে থাকি এই $447 মিলিয়ন জিনিস। তো এটা সেপ্টেম্বর 2025-এর ডেটা। আর আমরা আমদানি কত করি, $112 মিলিয়ন জিনিস। মানে আমাদের যে এক্সপোর্ট সেটা অনেকটাই বেশি রয়েছে। তো এই ট্যারিফের ফলে ভারতের উপর কিন্তু একটা ভালোই প্রেসার পড়বে, মানে যে জিনিসপত্রগুলো সেগুলো মেক্সিকোতে অনেকটা বেশি দামেই যাবে। এরপরে কথা বলবো সৈরন এনার্জি লিমিটেড এই কোম্পানিটার ব্যাপারে। তো আজকের দিনে 1%-এর কাছাকাছি বেড়ে বন্ধ হয়েছে। অনেক ব্রোকার এই স্টকটার প্রতি বুলিশ হয়েছে। কিছু কিছু ব্রোকার তো 55% ওপর সাইডের টার্গেট পর্যন্ত দিচ্ছে, কেউ 74-এর টার্গেট দিচ্ছে, কেউ 76-এর, কেউ বা 78-এর টার্গেট দিয়েছে। তো আজকের দিনে কি খবর আসছে, তো দেখতে পাচ্ছেন এই কোম্পানি পেনাল্টি রিলেটেড কিছু ছাড় পেয়েছে। তো এই কোম্পানির উপরে আগেই কমিশনার অফ সেন্ট্রাল এক্সাইজ অ্যান্ড সার্ভিস ট্যাক্স এই যে ডিপার্টমেন্টটা রয়েছে তারাই 21,92,00,000 টাকার একটা পেনাল্টি বসিয়েছিল। তো সেই যে পেনাল্টি সেটা পুরোটাই কমিয়ে দেওয়া হয়েছে। কমিয়ে কত করা হয়েছে, নীল করা হয়েছে, মানে এই যে পেনাল্টি এটা আর কোম্পানিকে দিতেই হবে না। তো এটা তো ভালোই ব্যাপার। এবং এর সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে কন্টিনজেন্ট লায়াবিলিটিস, তো এই নিয়ে একটা ডিটেলসে ভিডিও বানিয়েছিলাম। এই কন্টিনজেন্ট লায়াবিলিটি এটা কি, তো এটা কোনো ধরুন পেন্ডিং কেস, যেই কেসের উপর নির্ভর করে যে কোম্পানিকে কিছু টাকা দিতে হবে কি হবে না, তো সেটাকেই কন্টিনজেন্ট লায়াবিলিটিস বলা হয়। তো দেখতে পাচ্ছেন সেই যে কন্টিনজেন্ট লায়াবিলিটিস সেটাও কিন্তু অনেকটা কমে এলো। এর পরের কোম্পানি এনবিসিসি ইন্ডিয়া লিমিটেড। তো এই কোম্পানিটা আগামীকাল অবশ্যই ফোকাসে থাকবে। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানি অনেকগুলো অর্ডার পেয়েছে এবং সম্মিলিত যে অর্ডারের মূল্য সেটা হচ্ছে 290 কোটি টাকার। তো শুধুমাত্র এই ন্যালকো এদের তরফ থেকে অর্ডার পেয়েছে 255 কোটির কাছাকাছি এবং এই প্রায় 34 কোটির কাছাকাছি অর্ডারটা পেয়েছে সেল বোকারো এদের তরফ থেকে। এর পরের কোম্পানি ইন্টারগ্লোব এভিয়েশন লিমিটেড। তো আজকে এই যে এভিয়েশন মিনিস্টার রয়েছে, তো এদের থেকে বড় স্টেটমেন্ট সামনে এসেছে। দেখতে পাচ্ছেন এরা পুরো যে ম্যানেজমেন্ট সেটার উপরে দোষারোপ করেছে এবং এটাও বলেছে যে শেষ 6 মাসে এই কোম্পানি কোনো পাইলট কিন্তু হায়ারিং করেনি এবং বর্তমানে প্রবলেম কিসের দেখা যাচ্ছে, এই পাইলটেরই কিন্তু শর্টেজ দেখা যাচ্ছে। তো কোম্পানির জন্য যে চিন্তার বিষয় এগুলো কিন্তু নিয়মিতই বেড়েছে এবং ভারত সরকার এটাও চাইছে অন্যান্য বড় বড় গ্রুপও যেন এই এয়ারলাইন সেগমেন্টে আসে এবং তার সঙ্গে সঙ্গে কোম্পানির যে 10% ফ্লাইট সেগুলো ক্যান্সেল করাও হয়েছে। তবে সরকার এটাও বলছে ভবিষ্যতে যদি এই কোম্পানি তাদের এই যে সার্ভিস সেটা ঠিকঠাকভাবে চালু করতে পারে তাহলে সেই যে 10% কাট করা হয়েছে সেটা কিন্তু কমানো হবে আস্তে আস্তে। এরপরে কথা
বলবো ইউরোপিয়ান ইউনিয়নের ব্যাপারে। তো কি খবর সামনে আসছে? তো দেখতে পাচ্ছেন এই যে ইউরোপ তারা এই যে কম্বাসন ইঞ্জিন এটাকে ব্যান করবে বলেছিল। তো তার যে টাইম ফ্রেম সেটা কিন্তু আরো 5 বছর পিছিয়ে গেছে। তো এটা কিন্তু রিপোর্টের মাধ্যমে সামনে আসছে। তো এই কম্বাসন ইঞ্জিন মানে কি? তো যেগুলো বিভিন্ন জ্বালানি খরচ করে এই ইঞ্জিনকে চালনা করে, যেমন এই পেট্রোল চালিত, তারপরে ইথানল, ডিজেল এই চালিত যে জিনিসগুলো রয়েছে সেই ইঞ্জিন, সেগুলো কিন্তু 2035-এর মধ্যে বন্ধ করার কথা বলা হচ্ছিল। তো বর্তমানে রিপোর্টের মাধ্যমে এই খবর সামনে আসছে। তো সেই যে টাইম ফ্রেম সেটা কিন্তু বাড়িয়ে 2040 করা হতে পারে। তো এর ফলে কি হবে, ইন্ডিয়ান মার্কেটের অনেক কোম্পানি লাভবান হবে, কারণ অনেক কোম্পানি এই যে ডিজেল ইঞ্জিন, পেট্রোল ইঞ্জিন সেগুলো তৈরি করে ইউরোপে সাপ্লাই করে। তার সঙ্গে সঙ্গে টাটা গ্রুপ মানে টাটা মোটরসের যে প্যাসেঞ্জার ভেহিকেল এরাও কিন্তু উপকৃত হবে। এর পরের কোম্পানি টেম্বো গ্লোবাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড। তো কোম্পানির মার্কেট ক্যাপ কত? দেখতে পাচ্ছেন 1000 কোটির কাছাকাছি মার্কেট ক্যাপে এই কোম্পানি রয়েছে, এবং সেই তুলনায় কোম্পানির যে অর্ডারের পরিমাণ সেটা অনেকটাই বেশি। তো দেখতে পাচ্ছেন এই কোম্পানিটা প্রায় কিন্তু 700 কোটি টাকার অর্ডার পেয়েছে। আর কি সংক্রান্ত অর্ডার? দেখতে পাচ্ছেন পোর্ট কনস্ট্রাকশন, তার সঙ্গে সঙ্গে ডাটা সেন্টার ডেভেলপমেন্ট এবং ফুয়েল ফার্ম সিস্টেম এই রিলেটেড অর্ডার এই কোম্পানি পেয়েছে। এরপরে যদি কথা বলি আগামীকাল ইন্স্যুরেন্স সেগমেন্ট, এদের জন্য কিন্তু বড় দিন হতে চলেছে। তো দেখতে পাচ্ছেন এই ক্যাবিনেট তারা আগামীকালই এই যে ইন্স্যুরেন্স অ্যামেন্ডমেন্ট বিল সেটা কনসিডার করতে পারে। তো সেখানে কি আলোচনা চলছে দেখতে পাচ্ছেন, প্রপোজাল ইনক্লুডস রেজিং এফডিআই ক্যাপ টু 100%, মানে এফডিআই এর যে ক্যাপ সেটা বাড়িয়ে কিন্তু 100% পর্যন্ত করা হতে পারে। তো এই কারণে এই যে ইন্স্যুরেন্স সেগমেন্টে থাকা কোম্পানিগুলো রয়েছে সেগুলো অবশ্যই ফোকাসে থাকবে। এরপরের কোম্পানি অসওয়াল পাম্পস লিমিটেড। তো 6.72% বেড়েছে। তো এই কোম্পানি দেখতে পাচ্ছেন 13,738 খানা সোলার ওয়াটার পাম্প ইনস্টল করার জন্য 380 কোটি টাকার অর্ডার পেয়েছে। এবং কোথায় অর্ডারটা পেয়েছে? এই মহারাষ্ট্রে এই অর্ডারটা কোম্পানি পেয়েছে। এরপরে কিছু ইকোনমিক ডেটা দেখে নেবো। তো আজকের দিনে এই আইএনআর এটা দেখতে পাচ্ছেন আবার দুর্বল হয়েছে, 90.18 চলে গেছে। তারপরে এই বিটকয়েন, তো এই ফেডের মিটিং এর পরে আজকের দিনে 2%-এর কাছাকাছি ডাউনফল দেখা যাচ্ছে। আর যদি ক্রুড অয়েলের কথা বলি তো আজকেও অনেকটা দুর্বল হয়েছে। এই ডব্লিউটিআই ক্রুড এটা প্রায় 2.25%-এর কাছাকাছি ডাউন, এবং ব্রেন্ট ক্রুড এটাও প্রায় 2.25%-এর কাছাকাছি পড়েছে। আর ভিডিও শেষে আমেরিকার মার্কেট একবার দেখে নেবো। তো ডাউ জোন্স তো দেখতে পাচ্ছেন হায়ার হাই এই ফরমেশনেই চলছে, 1.26% বেড়েছে, এবং এই যে নাসডাক কম্পোজিট রয়েছে এটাই বটম লেভেল থেকে অনেকটাই রিকভারি করেছে। এই মুহূর্তে 0.62% নিচে কিন্তু ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।